উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে জোয়ারের পানি। উপকূলের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। প্রবল বেগে সন্ধ্যা থেকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। মূল আঘাত মধ্যরাতে। মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল, উপকূলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতা বিমানবন্দর 21 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা। 394টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে 63,000-এরও বেশি যাত্রী। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা। ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প, জমি ফেরত চাইলে করা হয় নির্যাতন। এবং চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় গার্মেন্টস ব্যবসায়ীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা। এখনো মামলা নেয়নি পুলিশ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। উপকূলের অনেকটাই কাছাকাছি অবস্থান করছে প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে ভেসে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। দর্শকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি তো বরগুনায় রয়েছেন। বরগুনায় এরই মধ্যে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হতে শুরু করেছে আমরা যতদূর জানতে পেরেছি। আপনি সরজমিনে সেখানকার চিত্র কি দেখছেন জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা বিষখালী এলাকায় এবং এই রোমেলের প্রভাবে উপকূলে কিন্তু ঝড়ো হাওয়া বইছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে এবং নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমরা বরগুনা সদরের নির্বাহী অফিসারের সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্র গিয়েছে কিনা। ধন্যবাদ। আমাদের 202টি আশ্রয় কেন্দ্র অলরেডি হচ্ছে সবগুলোই খোলা আছে এবং হচ্ছে আমাদের সকাল থেকেই দুপুর সকাল 11টা থেকে আমাদের আশ্রয় কেন্দ্রের লোক ওঠা শুরু করেছে। বিশেষত আমাদের যে বরগুনার বদরখালী ইউনিয়ন আছে সেখানে মাঝেরচর থেকে আমরা 250 ওখানে আমাদের 60টি পরিবার আছে, সকল পরিবারের নারী ও শিশুদেরকে এনেছি। বিকালের মধ্যে হচ্ছে সকল পুরুষ এবং হচ্ছে গবাদি পশু আনা যাবে। এ পাশে হচ্ছে পটকাখালী আছে, পটকাখালী যে আমাদের পাশে যে স্কুলটি আছে পটকাখালী স্কুলে, সেই স্কুলেও হচ্ছে আমরা অলরেডি হচ্ছে 100টি পরিবারকে স্থানান্তর করেছি। পাশাপাশি হচ্ছে আমাদের যতগুলো পরিবার বাকি আছে তাদেরকে ওই দিনে সন্ধ্যার মধ্যে আমরা নিয়ে যেতে পারবো। আর নলটোনা এবং হচ্ছে নলি, এখানেও হচ্ছে যে আমাদের নিকটস্থ আশ্রয়ণ কেন্দ্র আছে, সেই আশ্রয়ণ কেন্দ্র থেকে লোকজনকে অলরেডি আমরা সরিয়ে এনেছি। আর আশ্রয়ণ কেন্দ্রের পাশাপাশি আমরা যে নিকটস্থ যে স্কুলগুলো আছে, বিশেষ করে পাকা ভবন, সেগুলোকেও খোলা রাখতে বলেছি। এছাড়াও হচ্ছে আমাদের পাকা মসজিদ যেগুলো আছে, পাকা মসজিদগুলোকেও আমরা বলেছি যে মসজিদগুলোতে যেন আমাদের পুরুষ যারা বয়স্ক, বিশেষ করে তারা যেহেতু মসজিদগুলোতে পানি এবং হচ্ছে স্যানিটেশনের সুব্যবস্থা আছে, মসজিদগুলো আমরা খোলা রেখেছি। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে অলরেডি হচ্ছে 1000 শুকনা খাবার প্যাকেট রেডি আছে। এরপরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভিতর থেকেও আমাদের জাগনারি আমাদেরকে 500 প্যাকেট খিচুড়ি বিতরণ করবে। আমাদের সংরক্ষিত মহিলা এমপি উনিও আমাদেরকে খেজুর দিয়েছেন 5 প্যাকেট। পাশাপাশি জেলা প্রশাসন থেকে অলরেডি আমাদেরকে 10 টন চাল এবং হচ্ছে 2 লক্ষ টাকা নগদ ত্রাণ কার্য বরাদ্দ দিয়েছেন। যদি আমাদের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে বরগুনা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে এবং যাতে নিম্ন অঞ্চলে যে প্লাবিত মানুষ ঘূর্ণিঝড় আঘাত হানার সাথে সাথে যাতে আশ্রয় কেন্দ্রে যেতে পারে এবং যাতে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে। বরগুনায় মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং সার্বিক বিষয়ে কিন্তু বরগুনায় সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং আমি এখন যেখানে রয়েছে এটি হচ্ছে বরগুনা বড়ইতলা ফেরিঘাট। এই ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গিয়েছে এবং বরগুনা ফেরিঘাট সাথে পাথরঘাটার যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং বরগুনার সাথে পুরকাটা এবং অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার সাথে কিন্তু যোগাযোগ বন্ধ রয়েছে এবং বরগুনার যে যারা অফিসার রয়েছেন এবং কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং এই যাতে ঘূর্ণিঝড় আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা মাঠে নেমে যেতে পারে এবং ইতিমধ্যে কিন্তু তারা মাঠে কাজ শুরু করেছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডেও কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং বরগুনা যেহেতু 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেই দুর্বল জায়গা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে সেখানে কিন্তু জিও ব্যাগ দিয়ে সেটি মেরামতের জন্য কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে। প্রায় 850 থেকে 900 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে এবং যেহেতু উপকূলের লোকালয়ে পানি প্রবেশ করেছে সেই বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে, সেই সংকটের কথা মাথায় রেখে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিন্তু পর্যাপ্ত মজুত রয়েছে। এবং সর্বোপরি বরগুনার যে অবস্থা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বরগুনায় অনেকটা বৃষ্টি, সেই দুপুরে বৃষ্টি থাকলেও এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু দমকা বাতাস রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ মুসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, উপকূলের অনেকটাই কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। সে ব্যাপারে বরগুনা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা। দর্শক, আপনাদেরকে রিমালের আরও তথ্য জানাবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার আমরা চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল হাসান। হাসিব, আমরা এতক্ষণ বরগুনার তথ্য জানছিলাম, আপনি আমাদের জানাবেন যে পিরোজপুরে ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব পড়তে শুরু করেছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। লাবণী, আপনি জানেন যে পিরোজপুরে কিন্তু রিমালের ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সংকেত হিসেবে 10 নম্বর মহাবিপদ সংকেত চলতেছে এবং আবহাওয়া অফিস বলতেছিল যে জলস্রোতের সংখ্যা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এখন যেখানে অবস্থান করছি পিরোজপুর শহরের যেটা শহর রক্ষা বেড়িবাঁধ, আমার বেড়িবাঁধের উপরে কিন্তু ইতিমধ্যে পানি উঠে গিয়েছে এবং এখানে সাধারণত পানি অনেক নিচে থাকে নদীর পানি, তবে এই জোয়ারের কারণে কিন্তু ইতিমধ্যে পানিটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আমি বলে রাখি যে পিরোজপুর একটি নদীবেষ্টিত জেলা এবং এই উপকূলীয় অঞ্চল হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া এবং ইন্দুরকানির বেশ কিছু স্থানে যে বেড়িবাঁধের সমস্যার কারণে সেখান থেকে ইতিমধ্যে বেড়িবাঁধ উপরে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে এবং এতে করে ইতিমধ্যে কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে মানুষের ইসে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে জেলা প্রশাসন থেকে বলছে যে ঘূর্ণিঝড় যতটা পার্শ্ববর্তী আমাদের কাছে ধেয়ে আসছে সে কারণে মানুষকে আশ্রয় কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ করতেছে এবং পিরোজপুরের যে পরিমাণ আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে 561টি কিন্তু আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং মানুষ কিন্তু পানি বাড়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়া শুরু করছে। প্রশাসন এবং বিভিন্ন স্তরের থেকে বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সিপিবির মাধ্যমে কিন্তু মাইকিং করা হচ্ছে যে যেন মানুষ যেন নিরাপদ আশ্রয় কিন্তু চলে যায়। জেলা প্রশাসন থেকে জানিয়েছে মানুষের সহযোগিতার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের কাছে কিন্তু 6,10,000 টাকা কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত রেখেছে এবং 611 মেট্রিক টন চাল কিন্তু প্রশাসন বরাদ্দ করে রেখেছে এই ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য। এছাড়া বলা হয়েছে যে পানি বিশুদ্ধ করার জন্য কিন্তু 2,63,000 ট্যাবলেট কিন্তু ইতিমধ্যে তাদের কাছে আছে এবং যেহেতু পানি বাড়তেছে এবং মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারে তাই সিভিল সার্জন অফিস থেকে জানানো হচ্ছে যে 65টি মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যে প্রস্তুত তারা মানুষের সেবা দেওয়ার জন্য। প্রশাসন বলছে যে পিরোজপুরের এই ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য কিন্তু এবং সার্বিক তথ্য এবং যোগাযোগের জন্য কিন্তু তারা একটি পিরোজপুর জেলা সদরে একটি কন্ট্রোল রুম সহ 7টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে তারা হচ্ছে যে কন্ট্রোল রুম তৈরি করেছে যাতে সবসময় তারা যোগাযোগ রাখতে পারে এবং মানুষকে বারবার সচেতন করা হচ্ছে যে এই রিমালের ঘূর্ণিঝড় থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অবশ্যই যেন তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করে যাতে করে মানুষের জানটা কমপক্ষে মানুষ যেন নিরাপদ আশ্রয় থাকে। লাবণী, মূলত এই ছিল পিরোজপুর থেকে রিমালের সর্বশেষ অবস্থান। ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে পিরোজপুরের ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, এবার আমরা চলে যাব ভোলাতে। ভোলার সর্বশেষ তথ্য জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলার আবহাওয়া এখন কেমন দেখছেন? যেমনটি বলছিলাম যে উপকূলের অনেকটাই কাছাকাছি ঘূর্ণিঝড় রিমাল, কি তথ্য রয়েছে আপনার কাছে ভোলা থেকে জানাবেন। লাবণী, যেমনটি বলছিলেন যে উপকূলের খুব কাছাকাছি কিন্তু এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল, তো যার প্রভাবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নদী উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলবর্তী যে সমস্ত দ্বীপচর রয়েছে সেগুলো কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে, কারণ পানি উন্নয়ন বোর্ড বলছিল যে এই মুহূর্তে কিন্তু ভোলার যে মেঘনার পানি বিপদসীমার উপরে রয়েছে এবং যে কারণে উপকূলের বাইরে যে সমস্ত দ্বীপচর রয়েছে সেগুলো কিন্তু প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এবং তারা বলছিল যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উপকূলের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী, মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু মানুষজনের আসলে সাড়া কিন্তু অনেকটাই কম আমরা যেমনটি দেখতে পাচ্ছি। কারণ মানুষজন আশঙ্কা করছে তারা যদি আশ্রয় কেন্দ্রে অবস্থান করে সেক্ষেত্রে তাদের যে গবাদি পশু এবং মালামাল রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলোর ক্ষতির আশঙ্কা করছেন। এমন কিছু মানুষও কিন্তু রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসেননি, তবে বেশ কিছু মানুষও কিন্তু আশ্রয় কেন্দ্রে এসেছে। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে প্রায় 10,000-এর অধিক মানুষজনকে কিন্তু
কোস্টগার্ড পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। এবং আপনাকে বলে রাখা দরকার যে ভোলার যে দ্বীপচর রয়েছে, বিশেষ করে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা, কুকরিমুকরি, ঢালচর সহ যে সমস্ত দ্বীপচর রয়েছে সেখানে কিন্তু প্রয়োজনীয় তুলনায় কিন্তু বলা যায় যে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুবই কম, যে কারণে বেশিরভাগ মানুষকে তারা মূল ভূখণ্ডে আনার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু চালাচ্ছে। এবং একই সাথে যে স্বেচ্ছাসেবীদের যে কার্যক্রম মানুষজনকে সতর্ক করে এবং 10 নম্বর মহাবিপদ সংকেতে কি আসলে করণীয় সেই বিষয়টি সম্পর্কে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রেড ক্রিসেন্ট, সিপিপি সহ যে অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লাবণী, এই যে বেলা বাড়ার সাথে সাথে আমরা যেমনটি দেখেছি বাতাসের তীব্রতা কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে এবং উপকূলের যে অবস্থায় সাধারণত এই বাতাসের কারণে হয়ে থাকে বেশিরভাগ ঘর বাড়ি কিন্তু আপনার অর্ধ পাকা থাকে এবং মাটির তৈরি থাকে, তো সেই হিসেবে বলা যায় সে সমস্ত মানুষজন কিন্তু ঝুঁকিটা অনেকটা বেশি। তো লাবণী, এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালে যে সার্বিক পরিস্থিতি। কানিজ লাবণী। ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড় রিমাল উপকূলের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। ভোলা থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দমকা বাতাস, মাঝে মাঝে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ধেয়ে আছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া এবং তার সাথে জলোচ্ছ্বাস এবং তীব্র জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল। আমি যখন কুয়াকাটা আসছি তখন কিন্তু বৃষ্টি এবং অতি বৃষ্টি এবং সমুদ্রের যে গর্জন এর চাইতেও কিন্তু বেশি গর্জন তখন দেখা গিয়েছিল। এবং যে এসে দেখি যে 10 নম্বর পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই তাহলে দেখবেন যে এখন কিন্তু তেমন একটি বৃষ্টি নেই এবং আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সমুদ্রে কিন্তু অসংখ্য ঢেউ এবং সমুদ্র ফুসে উঠেছে। এছাড়াও যদি আমি দেখাই যে এই যে একেবারে 0 পয়েন্ট যেখানে ভেরিবাদ সেই পাশ পর্যন্ত কিন্তু পানি চলে এসেছে এবং যে বেঞ্চিগুলো এবং যে স্পিডবোটগুলো সেইগুলো কিন্তু ভেরিবাদের পাড়ে কিন্তু রাখা হয়েছে। এছাড়া কিন্তু আপনার কিছু গাছ পড়ে গিয়েছে, আপনার যে দোকানপাটগুলো ছিল ভেরিবাদের পাশে এবং যেগুলো আপনার চা বিক্রি করত বা যারা আচার বিক্রি করত তারাও কিন্তু তাদের দোকানগুলো সরিয়ে নিয়েছে। এছাড়া কিন্তু এখন কিন্তু আবহাওয়া একটু গরম লাগতেছে, রৌদ্র উঠে গেছে এবং আবহাওয়াবিদ বলতেছে যে এখন এই অবস্থা থাকলেও বিকেলের দিকে হয়তোবা ঘূর্ণিঝড় রিমাল হয়তোবা আঘাত হানতে পারে, তেমনটাই জানিয়েছেন আমাকে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেটা হলো ঘূর্ণিঝড় রিমালে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে এবং সেরকম ভারী কোনো বৃষ্টি না, হালকা বৃষ্টি। এই ছিল এখনকার মতো কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয়েছে উপকূলীয় জেলায়। সকাল থেকে বেশ কিছু জেলায় বৃষ্টি সহ বইছে ঝড়ো হাওয়া। ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সাগর। এদিকে ঝড়ে প্রাণহানি ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে যেতে করা হচ্ছে মাইকিং। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ, অশান্ত হয়ে উঠেছে উপকূলীয় পরিবেশ। রিমালের প্রভাবে উপকূলে বাতাসের গতিবেগও বেড়েছে কয়েক গুণ। কুয়াকাটায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, বয়ে যাচ্ছে দমকা হাওয়া। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে চলছে 10 নম্বর মহাবিপদ সংকেত। কক্সবাজারেও জারি করা হয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত। এর প্রভাবে এরই মধ্যেই মহেশখালীর মাতারবাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকেছে। সমুদ্র অনেকটাই উত্তাল, সেই সাথে বেড়েছে বাতাসের গতিবেগও। প্রবল বাতাস সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূলে। জোয়ারের পানি বেড়েছে 4 থেকে 5 ফুট পর্যন্ত। উপকূল জুড়ে চলা 10 নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক থাকলেও আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না কেউ।
10 নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় ঝুঁকিপূর্ণদের নিরাপদ স্থানে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থানের কথা জানালেও চোখে মুখে ক্ষয়ক্ষতির চিন্তার ছাপ স্থানীয়দের। ঘূর্ণিঝড় আসে তখন আমাদের ভয়ভীতি ঢুকিয়া যায় এবং খাওয়া দাওয়া এবং খুব আমাদের বন্ধ। তবে সবাইকে আশ্রয় কেন্দ্রে নেওয়া বড় চ্যালেঞ্জ বলছেন জেলা প্রশাসক। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা এই চরাঞ্চলের মানুষ রয়েছে তাদেরকে ঠিক মতো কিভাবে করে আমাদের মেইনল্যান্ডে নিয়ে আসা বা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা। এদিকে ঘূর্ণিঝড়ের খবরে চরম আতঙ্কে বরগুনার বিষখালী নদী পাড়ের মানুষ, কারণ জেলার বিভিন্ন স্থানে এখনো ঝুঁকিপূর্ণ প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ। জেলায় এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। 10 নম্বর সংক্ষেপে কিছুক্ষণ আগে শুনছি, এখন আমরা সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি। ঝালকাঠিতে বেড়েছে বাতাসের গতিবেগ, আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 685টি আশ্রয় কেন্দ্র ও 62টি সাইক্লোন শেল্টার। পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বইছে বৃষ্টি ও দমকা হাওয়া। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই প্রস্তুতি নিচ্ছেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার। বরিশালে রোববার সকাল থেকেই বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় নৌ চলাচল। সচেতনতায় নৌ পুলিশের পক্ষ থেকে করা হয় মাইকিং। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো আবহাওয়া অফিসে রয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অফিস থেকে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু ঘূর্ণিঝড় মোটামুটি উপকূলে অগ্রসর এলাকা অবস্থান করছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস সর্বশেষ তথ্য জানিয়েছিলেন 10:30টায়। তখন যেটি জানিয়েছিলেন যে সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান এখন কিন্তু হচ্ছে এবং এর ফলে কিন্তু মোংলা এবং পায়রা বন্দরে মহাবিপদ সংকেত দিয়ে দেওয়া হচ্ছে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং আজ তারা যখন 10:30টার পর যখন তারা বলেছিলেন যে দুপুর 12টার পর থেকে কিন্তু এটি অগ্রসর হবে এবং রাত 12টার পর পুরো উপকূল জুড়ে এটার প্রভাব থাকবে এবং এই জন্য ঢাকায় কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে এবং কালকে সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। এবং তিনি আমাদের আজকে মহাপরিচালক যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে এটি উপকূল অতিক্রমের সময় 90 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে এবং এই জন্যই বিকাল 3টার পর থেকে যারা উপকূলে আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। তবে আমি আবহাওয়া অধিদপ্তর ছাড়াও যেটি বলতে চাচ্ছি যে এটির কারণে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিমান ওঠানামা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ এবং কক্সবাজারে বিমানবন্দরে সকাল থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে এবং এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু কলকাতা থেকে 394টি ফ্লাইট চলাচল 21 ঘন্টার জন্য স্থগিত রেখেছে। আর আরেকটি যেটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই দুর্যোগের মোকাবেলা করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং দুর্যোগ প্রস্তুতি হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 8 থেকে 10 হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 8 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য 80,000 স্বেচ্ছাসেবকও কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এবং আরো যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে এছাড়াও যদি আমি বলতে চাই যে আবহাওয়া তবে আজকে সর্বশেষ খবর যেটি বলতে চাই যে ঢাকায় এখন কিন্তু বৃষ্টি না হলেও সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে এবং কালকে সারা দেশে বৃষ্টিপাত চলবে এবং এই 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অধিদপ্তর থেকে। লাবণী, ধন্যবাদ সাবরিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থানের ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবহাওয়া অফিস থেকে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমাল উপকূলে মূল আঘাত হানবে
মধ্যরাতে। সন্ধ্যা থেকে এটি অতিক্রম করা শুরু করবে। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি জানান, এরই মধ্যে ৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ১৩টি জেলায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী কাজ করবে। সারা দেশের সকল মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের ওই উপকূলীয় এলাকায় আশ্রয় দেওয়ার জন্য যত আশ্রয় কেন্দ্র দরকার সেজন্য আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র আছে। এর বাইরেও আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি আছে। মানুষকে ওই আশ্রয় রাখার জন্য যে অবকাঠামো আশ্রয় কেন্দ্র দরকার সেই জায়গা পর্যাপ্তভাবে আমাদের আছে। সমস্ত মন্ত্রণালয়ের এবং আমরা ছুটি বাতিল করা হয়েছে, এমনকি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া সহ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ২১ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। ভোগান্তিতে পড়েছেন ৬৩,০০০-এর বেশি মানুষ। লুৎফর কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তাল সাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। সাগরে থাকা কার্গো জাহাজ ও মাছ ধরার সব নৌকা উপকূলে ফিরিয়ে আনতে আকাশপথে মাইকিং করছে ভারতীয় কোস্টগার্ড। এই ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এমন তৎপরতা দেখা গেছে। বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে রোববার সকালে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর রোববার সকালে জানিয়েছে, শক্তি সঞ্চার করে প্রবল আকার নেয়ার পর ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। ওই সময়ে ঝড়ের গতি থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কখনো দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত। মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবি থেকে সোমবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়িতেও হতে পারে ভারী বর্ষণ। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই বিপর্যয়ের শঙ্কায় কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২১ ঘন্টা বন্ধ থাকবে কার্যক্রম। বাতিল করা হয়েছে প্রায় ৪০০ ফ্লাইট। এতে বিড়ম্বনায় পড়েছেন হাজার হাজার যাত্রী। তবে জরুরি প্রয়োজনে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পার্বত্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন ও অপু দত্ত। আমরা শুরুতেই চলে যাব বান্দরবানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন। দুঃখিত দর্শক, আমরা পরবর্তীতে বান্দরবানে জানবো। আমরা এখন যুক্ত হব খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু। অপু, আপনি আমাদের জানাবেন যে খাগড়াছড়ির পাহাড়ি এলাকাতে তো ঝুঁকি নিয়েই অনেকে বসবাস করছে, তাদের সরিয়ে নিতে কি জেলা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আমি আসলে বেলা ১১টার দিকে যত জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা হয়েছে যে রিমাল কে মোকাবেলা করার বিষয়ে। তো এখানে যে সিদ্ধান্তটুকু হয়েছে যে পার্বত্য খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ যে বসবাসগুলো হয়েছে, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, আর তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আসলে দুটি আশ্রয় কেন্দ্র আসলে প্রস্তুত রাখা হয়েছে। এমনকি শহরের বিভিন্ন এলাকায় আসলে প্রশাসনের পক্ষ থেকে
মাইকিং করা হয়েছে। আপনাদেরকে জানাই যে খাগড়াছড়ি পৌর শহরের প্রায় 451টি পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার তথ্য থাকলেও পুরো জেলায় কি পরিমাণ আসলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এমন কোনো তথ্য কিন্তু প্রশাসনের কাছে এই মুহূর্তে নেই। আপনাকে জানিয়ে রাখি যে ঠিক 1 ঘন্টা আগ পর্যন্ত কিন্তু তীব্র তাপদাহ কিন্তু এই খাগড়াছড়িতে ছিল, কিন্তু কিছুক্ষণ আগ থেকে আসলে আকাশ কিছুটা মেঘলাচ্ছন্ন বলা যেতে পারে। তারপর আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব যদি পড়ে, বৃষ্টি যদি হয়, পাহাড় ধসের সংখ্যায় সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। শহরের আশপাশে যে জায়গাগুলো আছে যেমন সবুজবাগ, শালবাগান, কুমিল্লা টিলা, ইসলামপুর, এইসব জায়গাতে কিন্তু যেসব বসতিগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ, তাদের সরিয়ে জন্য কিন্তু ইতিমধ্যে প্রশাসন মাঠে নেমেছে এবং তারা কিন্তু তাদেরকে বলছেন যে ঝুঁকিমুক্ত জায়গা থেকে আপাতত সরে যাওয়ার জন্য। কিন্তু প্রতিবার আমরা যেটি দেখি যে পরিবারগুলো আসলে ঘর থেকে সরতে চান না, সেই জায়গা থেকে প্রশাসনকে আসলে অনেক সময় প্রভাব বিস্তার করতে হয়। আমরা খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আমরা সন্ধ্যা নাগাদ আসলে তিনি আশা প্রকাশ করছেন যে ঝুঁকিপূর্ণ যে বসতিগুলো বাসিন্দারা আছেন সেই বাসিন্দা আসলে নিরাপদ আশ্রয়ের যে কেন্দ্রগুলো খুলে রাখা হয়েছে সেখানে আসলে তারা হয়তো চলে যাবেন। সেখানে তাদের খাবার দাবার সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আসলে খাগড়াছড়ির সর্বশেষ ঘূর্ণিঝড়ের অবস্থা। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পাহাড়ি অঞ্চলগুলোতেও পড়তে পারে, সে ব্যাপারেই আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে অপু দত্ত যুক্ত ছিলেন সর্বশেষ তথ্য জানাতে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার উপর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশাজীবী সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশকে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের। পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পেশাগত সংগঠনের সদস্যদের কোনো দল বা মতাদর্শের পক্ষপাত না করে নিজের পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের। আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় অগ্রগণ্য করবেন, তাহলেই ঐক্য ঠিক থাকবে এবং আমরা সকলেই একদল করে না রাজনীতিতে। যদি আপনার সাংবাদিক হিসেবে শক্তিশালী হতে চান তাহলে এই ঐক্য ধরে রাখতে হলে আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার পেশা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনো দলই সমালোচনার ঊর্ধ্বে নয়, তবে গঠনমূলক সমালোচনার ওপর তাগিদ দেন তিনি। সৃজনশীল গঠনমূলক সাংবাদিক সবসময় উৎসাহিত করতে প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসি অনুসারী। আমরা এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকরা এদেশে স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। এদেশের ভোটাররা তাদের ভোটাধিকার, এদেশের মানুষরা তাদের কথা বলা বলতে কষ্ট পায়, তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে যখন বেগ পেতে হয়, সেই সময়ে একটি সংবাদপত্রের টিকে থাকা এবং কার্যক্রম তা করাও অত্যন্ত কঠিন বলে আমি মনে করি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা হরা হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু। স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা, বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায় এলাম একটু জ্ঞান হয়েছিল পরে পরে উঠালেছে হাতাহাতি বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে ছিল, জমিনালারা উঠাই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট হবে, খাম সবাই দিতে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখল নিয়েছে টঙ্গীর পুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লয়ে যা, তো লয়ে গেলে মনে করেন এ পর্যন্ত এরপরে টাকা দেয় না, দলিল করে না। আমি দোকানদার তো চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এন ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ দুপুর। কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করায় গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনো মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা।
পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোড় বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেল দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। এসে সন্ত্রাসের এসে টাকা চাই, না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, মানে বাক স্বাধীনতা নাই, এবং ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা, হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে, তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 7 নবজাতকের। আরও 5 শিশুর অবস্থা সংকটাপন্ন। শনিবার স্থানীয় সময় গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর 16টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। দাউ দাউ করে জ্বলছে ভবন, পুড়ছে হাসপাতাল। সাধারণ কোনো হাসপাতাল নয়, আগুনে পুড়ে ছাই দিল্লির পূর্বাঞ্চলীয় বিবেক বিহার এলাকার এই শিশু হাসপাতালটি। শনিবার স্থানীয় সময় গভীর রাতে হাসপাতালে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনীর অন্তত 16টি ইউনিট। এ সময় হাসপাতালের ভেতরে 12টি নবজাতককে জীবিত উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও কয়েকটি নবজাতক। उन्होंने तो इसमें बोला था इसमें तो 5 बच्चे हैं, उसके अलावा और बच्चा नहीं है। फिर 5 सेफ हैं, औरों की बताई नहीं, थाने वाले भी नहीं बता रहे और बच्चों को। मैं बैठा था ए ब्लॉक मार्केट के पास में, मेरी शॉप है, मैं वहाँ पे बैठा हुआ था, यूट्यूब देख रहा था, तो एकदम आवाज आई, धमाका हुआ बहुत तगड़ा, जैसे कोई बम फट जाता है। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা না গেলেও হাসপাতালের ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী। आग इसलिए बढ़ गई कि वहाँ पे ये बताया गया कि वहाँ पे कुछ ऑक्सीजन के शायद सिलेंडर थे और सिलेंडर थे, उनमें ब्लास्ट हो गया। इसी वजह से आग केयर सेंटर में ना रह के, बेबी केयर सेंटर में ना रह के बगल वाले घर पे भी चली गई थी, और इसीलिए फायर का इतना फास्ट स्प्रेड हुआ। এই ঘটনায় এরই মধ্যে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। আগুন লাগার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় যাদের বিরুদ্ধেই দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া যাবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে বলেও জানান তিনি। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।